জি, অবদানের কথা যদি বলতে চান, ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল 1977 সালের 8ই ফেব্রুয়ারি। আপনারা জানেন যে কেন্দ্রীয় সংগঠন 6 ফেব্রুয়ারি প্রতিষ্ঠা হওয়ার পরে 2 দিন পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের ছাদে ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা প্রতিষ্ঠা হয়। এরপর থেকেই শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলনে সবসময় ছাত্র শিবির সম্মুখ ভূমিকা রেখেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন উপলক্ষে বাংলা ভিশনের বিশেষ পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কেফায়েত শাকিল। দর্শক, এই পর্বে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের এজিএস পদপ্রার্থী ফেরদৌস আল হাসান। ফেরদৌস আল হাসান, আপনাকে আমাদের পডকাস্টে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে আপনি ছাত্র শিবিরের কোন পদে রয়েছেন? জি, আমি ছাত্র শিবিরের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। বিশ্ববিদ্যালয়ে কোনো পদে নেই? না, বিশ্ববিদ্যালয়ে কোনো পদে আপাতত নেই। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের কোনো পদে না থাকার পরও আপনাকে কেন বাছাই করলাম? জি, খুব সুন্দর একটি প্রশ্নের উত্তর আমরা এভাবে দিতে চাই যে আপনারা জানেন যে আমরা জাকসু নির্বাচন 2025-এ সমন্বিত শিক্ষার্থী জোট নামে একটি প্যানেল ঘোষণা করেছি, যেখানে আসলে ছাত্র শিবির তার কে কোন পদে আছে সেটাকে গুরুত্ব না দিয়ে ব্যক্তির যোগ্যতার উপর গুরুত্ব দিয়েছে। আপনি যদি আমাদের প্যানেলটা একটু পর্যালোচনা করেন, দেখবেন প্রত্যেকটা সেক্টরে আমরা সেক্টর ভিত্তিক লোক দেওয়ার চেষ্টা করেছি যারা আসলে সেই সেক্টরে অভিজ্ঞ। কারণ আসলে আমরা তো ইতিপূর্বে অনেক নেতৃত্ব দেখেছি, যে নেতৃত্ব যার জন্য না বা যে বিষয়ে অভিজ্ঞ না, সেখানে সেই চেয়ারে সে বসে কীভাবে ভায়োলেন্স করেছে, কীভাবে মিসইউজ করেছে, আমরা সেটা দেখেছি। এই জন্য ছাত্র শিবির আসলে তার কে কোন পদে আছে এই দিকটা বেশি গুরুত্ব না দিয়ে কার অ্যাবিলিটি কতটুকু, তার ক্যাপাসিটি কতটুকু, তার ম্যানেজমেন্ট পাওয়ার কতটুকু, তার নীতিতে দক্ষতা কতটুকু, এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছে। এবং আমরা সমন্বিত শিক্ষার্থী জোটে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা যেরকম স্থান পেয়েছে ক্যাম্পাসের বিভিন্ন অ্যাক্টিভিস্ট, সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ সবাইকে নিয়ে এবং নারীদেরকে গুরুত্ব দিয়ে, পাশাপাশি আমরা ডিফারেন্টলি এবেল যারা আছে তাদেরকে গুরুত্ব দিয়ে একটি সমন্বিত শিক্ষার্থী জোট নামে 25 সদস্য বিশিষ্ট প্যানেল ঘোষণা করেছি। আপনাদের এই প্যানেল কেন আসলে যারা ভোটার তারা আপনাদের প্যানেলকে বাছাই করবে, অর্থাৎ অন্যদের চেয়ে আপনারা কেন এগিয়ে আপনার মতে? আমরা একটা বিষয় দেখতাম যে বিগত ফ্যাসিবাদ আমলে 17 বছরে আমাদেরকে রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে এবং সবার মধ্যে একটা বদ্ধমূল ধারণা তৈরি করা হয়েছে যে আসলে পলিটিক্স আসলে সবার জন্য না। যদি একজন স্টুডেন্ট সে পলিটিক্সে জড়ায় তাহলে তার জীবন ধ্বংস হয়ে যাবে, তার হয়তো কখনো কফিনবদ্ধ লাশ হয়ে বাড়ি ফিরতে হবে। তখন স্টুডেন্টরা একটা টার্ম তখন ইন্ট্রোডিউস হয় যে আই হেট পলিটিক্স। সেই আই হেট পলিটিক্স জায়গা থেকে আমরা আসলে চাই যে দক্ষতা এবং সততা ভিত্তিক রাজনীতি করতে এবং চাই যে স্টুডেন্টদের কণ্ঠস্বর হয়ে কথা বলতে। এবং আমরা চাই যে আসলে স্টুডেন্টরা যেন তাদের কথার জায়গাটা, তাদের ভরসার জায়গাটা নেতৃত্বের মাঝে খুঁজে পায়, যে বিষয়টা আসলে আমাদের প্রিভিয়াস সময়ে নেতৃত্বের মধ্যে খুবই অভাব ছিল। এজন্য আসলে আশা করি আমাদের যারা প্রার্থী হয়েছেন সবাই তার ব্যক্তি জীবনে এবং ক্যাম্পাস জীবনে সততা এবং দক্ষতার পরিচয় দিয়েছে। এজন্য তারা আমাদের প্রতি ভরসা রাখবে। পাশাপাশি আমি আগেও বলেছি, আবারও বলছি যে আমরা আসলে সেক্টর ভিত্তিক কার কেমন অভিজ্ঞতা আছে, কার কেমন দক্ষতা আছে এই দিকে গুরুত্ব দিয়েছি। যেমন আপনি যদি আমাদের প্যানেলে পরিবহন সম্পাদকের দিকে তাকান, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি গ্রুপ আছে জেইউ ট্রান্সপোর্ট নামে। সে এই গ্রুপের দীর্ঘদিন থেকে অ্যাডমিন এবং জাহাঙ্গীরনগরের পরিবহন ব্যবস্থা নিয়ে সে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। তো স্টুডেন্টরা তাকে নির্দ্বিধায় সমর্থন করতেই পারে। পাশাপাশি আমাদের প্যানেলে যে খাদ্য এবং স্বাস্থ্য নিরাপত্তা পদে আছে সে আসলে কনজিউমার ইউথ বাংলাদেশের সেক্রেটারি ছিল এবং সে ক্যাম্পাসের আমাদের বটতলায় আমাদের ডাইনিং ক্যান্টিনে যে খাবারগুলো আছে তার মান নিয়ন্ত্রণে অনেক দিন ধরে কাজ করে আসছে। তো শিক্ষার্থীরা তাকে পছন্দ করতেই পারে এবং তার ওই নিজস্ব ফিল্ডেই তার অভিজ্ঞতা রয়েছে। তো এই জন্য আমরা আশা করি, যেহেতু আমরা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কারো পদ পদবীর দিকে না তাকিয়ে তার দক্ষতার দিকে তাকিয়েছি, তাই আমরা আশা করছি শিক্ষার্থীরা আমাদের দক্ষতা এবং সততার উপর ভিত্তি করে আমাদের বাছাই করবে ইনশাল্লাহ। আপনি যেটা বলেছেন যে শিক্ষার্থীরা পলিটিক্যাল হয়ে যাচ্ছিল, আপনারা তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির নিজস্ব পরিচয়ে কাজ করেননি, বা ছাত্র শিবিরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিল না বলে আমরা জানতাম, তাহলে আপনারা কি পলিটিক্যাল ছিলেন? জি, আমরা সবসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে গিয়েছি। আমরা হয়তো আমাদের সরাসরি বাই নেমে কাজ করতে পারিনি, কিন্তু আমরা বিশেষ করে আমি ছাত্র জীবনের শুরু থেকেই, যখন থেকে আসলে সব কিছু বোঝা শুরু করেছি তখন থেকেই ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিলাম। সেই 14 সাল থেকেই ছাত্র শিবিরের সাথে জড়িত ছিলাম। পাশাপাশি এলাকায় যখন ছিলাম, বাড়িতে যখন ছিলাম তখন ছাত্র শিবিরের সক্রিয় কর্মী ছিলাম, সাথে ছিলাম। পরে এলাকা থেকে সদস্য হয়েছি এবং ক্যাম্পাসে এসেও সরাসরি নিজের নামে কাজ না করতে পারলেও শিক্ষার্থীদের সকল যৌক্তিক আন্দোলনে আমরা তাদের কণ্ঠস্বর হয়ে কথা বলার চেষ্টা করেছি। সর্বশেষ জুলাই আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি
আশা করি যদিও আমরা সামনে থাকতে পারিনি বা বাই নেমে কাজ করতে পারিনি, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এবং শিক্ষার্থীর যে কোনো যৌক্তিক দাবিতে আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলাম। এজিএস হওয়ার জন্য আসলে আপনি নিজেকে কেন যোগ্য মনে করেন? আসলে নিজের যোগ্যতা আসলে নিজে তো বলা একটু কঠিন। তারপর আমার কাছে মনে হয় যে দীর্ঘদিনের ক্যাম্পাসে বিভিন্ন অ্যাক্টিভিজম করার কারণে এবং বিশেষ করে আমি অনেকগুলো সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়েছি ক্যাম্পাসে, এই জন্য আসলে আমার সংগঠন মনে করেছে যে আমি হয়তো এজিএস পদের জন্য যোগ্য একজন প্রার্থী। আর আদৌ যোগ্য কিনা এটা আসলে শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে আমাদেরকে রায় দিবে। এর ইতিপূর্বে আমি ক্যাম্পাসে বাঁধন করেছি, আপনারা জানেন বাঁধন রক্তদাতাদের সংগঠন। পাশাপাশি কাজ করেছি ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে, এর কোষাধ্যক্ষ ছিলাম, আইটি সেক্রেটারি ছিলাম। কাজ করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপে 2024-25 সেশনে সভাপতি এবং সিনিয়র ওভারমেট ছিলাম। পাশাপাশি কাজ করেছি রেড ক্রিসেন্টে, কাজ করেছি লিও ক্লাবে। তো আমার ক্যাম্পাসে আসলে সবাইকে নিয়ে কাজ করার একটা অভিজ্ঞতা রয়েছে এবং ক্যাম্পাসে অনেকগুলো সামাজিক সংগঠনে কাজ করার এবং নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। আশা করি এই জন্য শিক্ষার্থীরা আমাকে বিবেচনা নিতে পারে। আপনার সংগঠনের মানে ছাত্র শিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আসলে কোনো অবদান কি আছে কিনা? তার বিপরীতে আপনাদের বিরুদ্ধে হত্যার অভিযোগও আছে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, অবদান আছে কিনা আসলে? জি, অবদানের কথা যদি বলতে চান, ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল 1977 সালের 8ই ফেব্রুয়ারি। আপনারা জানেন যে কেন্দ্রীয় সংগঠন 6 ফেব্রুয়ারি প্রতিষ্ঠা হওয়ার পরে 2 দিন পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের ছাদে ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা প্রতিষ্ঠা হয়। এরপর থেকেই শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলনে সবসময় ছাত্র শিবির সম্মুখ ভূমিকা রেখেছে। কিন্তু 1989 সালে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের কাছে আদর্শিক আন্দোলনে হেরে যাওয়ার ভয়ে কিছু ব্যক্তি গোষ্ঠী আমাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র করে, যা আসলে আমরা যে এখন মব কালচার দেখতে পারি সেই মব কালচার একটা বহিঃপ্রকাশ ছিল এবং তখনই হয়তো এই মব কালচারটা শুরু হয়। সেই ধারা থেকে হয়তো আমরা নিজের স্বনামে অনেক দিন কাজ করতে পারিনি, কিন্তু আমরা চেষ্টা করছি সবসময় শিক্ষার্থীদের হয়ে কথা বলতে, শিক্ষার্থীদের পাশে থাকতে। এবং যখন ফ্যাসিবাদ পতনের পরে যখন আমরা সশরীরে কাজ করা শুরু করলাম, তখন যদি আমাদের কাজ আপনি পর্যালোচনা করে দেখেন, আমাদের ক্যাম্পাসের সকল কাজে ছিল শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীদের নিয়েই আমাদের আন্দোলন ছিল। আমরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনে পাশে দাঁড়িয়েছি, তাদের কণ্ঠস্বর হয়ে কথা বলেছি, বিভিন্ন তাদের দাবি দেওয়াকে ক্যাম্পাসে প্রশাসনের কাছে তুলে ধরেছি। এর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি আয়োজন করা, তাদের ব্রেন স্টর্মিংয়ের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা, তাদের জন্য মেডিকেল ক্যাম্প আয়োজন করা, শিক্ষার্থীদের সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করার জন্য সবাইকে নিয়ে আমরা একটি গণ ইফতার আয়োজন করেছি এবং সেখানে প্রায় ক্যাম্পাসের অনেক মানুষ, নারী পুরুষ বিভিন্ন ধর্মের ভেদে সবাই অংশগ্রহণ করে আমাদের জানিয়েছে যে আসলে তারা ছাত্র শিবির সম্পর্কে যে ব্লেম দেওয়া হয় সেই ব্লেমকে তারা বিশ্বাস করে না, বরং ছাত্র শিবিরের যে আদর্শের কথা বলে, ছাত্র শিবিরের সৎ মানুষের কথা বলে, সেই মানুষগুলোকে তারা গ্রহণ করতে প্রস্তুত। আপনারা ইসলামী ছাত্র শিবির অর্থাৎ ইসলামিক একটি সংগঠন, আপনারা যদি নির্বাচিত হন অর্থাৎ আপনি যদি এজিএস নির্বাচিত হন, এই ক্ষেত্রে আপনি কি শুধু ইসলাম ধর্মের অনুসারী যারা তাদেরকে প্রাধান্য দিবেন, না অন্য ধর্মাবলম্বীরা আপনাদের ক্ষেত্রে প্রাধান্য পাবে? এক্ষেত্রে বলা হচ্ছে, অনেকে শঙ্কা করছেন যে আপনারা এলে হয়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টাকে একটা মাদ্রাসায় পরিণত করবেন, এমনটা করবেন কিনা? আসলে আমরা এই ট্যাবুগুলো ভাঙতে চাই। প্রথমত বলতে চাই, আসলে জাকসুর কি কারো ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ করার ক্ষমতা আছে? আসলেই নেই। জাকসু একটা পেশার গ্রুপ, সে আসলে কোনো প্রশাসনিক বডি না। তাই অনেকে বলতেছে ছাত্র শিবির আসলে ক্যাম্পাসে সান্ধ্য আইন চালু হবে নারীদের জন্য, অনেকে বলতেছে ছাত্র শিবির যদি ক্যাম্পাসে আসে তাহলে সবাইকে হয়তো নামাজ পড়তে বাধ্য করা হবে, সবাই মেয়েদের বোরকা পড়তে বাধ্য করা হবে, মুক্ত মঞ্চে কনসার্ট আয়োজন করতে দেওয়া হবে না। কিন্তু আসলেই কি জাকসু সেই ক্ষমতাটা রাখে? আমি এই প্রশ্নটা করতে চাই। কারণ জাকসু কোনো প্রশাসনিক বডি না। সবার আগে বুঝতে হবে জাকসু এমন একটা বডি যারা আসলে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে প্রশাসনের পেশার গ্রুপ হিসেবে কাজ করবে। তারা বিভিন্ন প্রশাসনের প্রজেক্টে, বিভিন্ন ধরনের প্রশাসনিক সিদ্ধান্তে হস্তক্ষেপ করে শিক্ষার্থীদের হিস্সাটা আদায় করে নেবে, এটাই জাকসুর কাজ। আর ইসলামী ছাত্র শিবির যদি জাকসুতে নির্বাচিত হয় তাহলে আসলে আমরা অপরের মূল্যবোধ সবসময় সম্মান করতে অভ্যস্ত। আমি যেমন নিজের মূল্যবোধ চর্চা করতে পারি, ঠিক পাশাপাশি অপরকে সম্মান করতে পারি। আসলে যে নিজের মূল্যবোধকে সম্মান করতে পারে না, নিজের আদর্শকে সম্মান করতে পারে না, তার দ্বারা আসলে কখনোই অন্যের আদর্শকে সম্মান করার সুযোগ তৈরি হবে না। তো সেই কারণে দেখবেন যে ছাত্র শিবিরের মাধ্যমে কোনো জায়গায় কোনো ভায়োলেন্স হয়েছে, ছাত্র শিবির কারো অধিকার হস্তক্ষেপ করছে, এরকম ইতিহাস কিন্তু কোথাও নেই। পাশাপাশি ব্যক্তি হিসেবে আমরা কিন্তু ক্যাম্পাসে আরও 5 বছর আগে থেকেই আছি। আমরা বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করেছি, সেখানে আমরা এমপাওয়ার্ড ছিলাম, সভাপতি সেক্রেটারি ছিলাম, মূল দায়িত্বে ছিলাম। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন যে আসলে আমাদের দ্বারা কখনো কোনো নারীদের অধিকার কখনো হরণ হয়েছে কিনা, আমরা কোনো নারীকে কোনো বিষয় বাধ্য করেছি কিনা।
তো আসলে যে ব্যক্তি তার ব্যক্তি জীবনে নারীদের প্রতি সম্মান করতে পারে সংগঠন হিসাবেও, কারণ সংগঠন তো আসলে কোনো বডি না, ব্যক্তিরাই মিলেই সংগঠন। তো যে ব্যক্তিরা সংগঠন চালায় তারা যদি ব্যক্তির জায়গা থেকে ভালো হয় অবশ্যই সংগঠন ভালো হবে, এবং ছাত্র শিবির তার জায়গা থেকে যথেষ্ট পরিষ্কার, নারীদের প্রতি উদার এবং নারীদের প্রতি সম্মানশীল। আচ্ছা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পকে ঘিরে অনেক ঘটনা আছে। আমরা জানি যে এর আগে ছাত্রলীগে এখানে প্রভাব বিস্তার করতে গিয়ে এই বিষয়টা নিয়ে অনেক সমস্যা হয়েছে, কেন্দ্রীয় কমিটিতে পর্যন্ত তাদের পরিবর্তন এসেছিল এই ঘটনাকে ঘিরে। নিশ্চয়ই প্রকল্পগুলো এখনও চলমান আছে এবং এগুলো অনেক দিন চলমান থাকবে। তার মানে এখানে যারা নেতৃত্বে আসবেন, যারা ছাত্র সংসদের, তারা এই প্রকল্পগুলোর সাথে নানানভাবে জড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে। সেক্ষেত্রে আপনি যদি জিএস হন তখন কি আসলে এই যে প্রকল্পে টেন্ডারবাজি, চাঁদাবাজি বা এগুলো ঘিরে যে প্রভাব বিস্তার সেখানে আপনি থাকবেন? আচ্ছা, আমি এজিএস পদে প্রার্থিতা করছি। সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আসলে আমাদের এই সম্ভাবনাটা আছে কিনা। দেখেন, ট্রান্সপারেন্সি আর অ্যাকাউন্টেবিলিটি একটা মানুষের জীবনে সবথেকে বেশি দরকার, হোক সেটা তার নেতৃত্বের জায়গায়, হোক তার ব্যক্তি জীবনে। ইসলাম ছাত্র শিবির অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সির চর্চা করে শেখায় তার একজন সমর্থক থেকে কর্মী, সাথী, সদস্য সবাইকে। ইভেন বাংলাদেশে কোথাও ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে ট্রান্সপারেন্সির কোনো অভিযোগ নেই যে একজন ছাত্র শিবিরের কর্মী বা সাথী বা সদস্য সে কোথাও দুর্নীতি করেছে বা তার জীবনে কোনো তার জীবনে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। আমাদের ছাত্র শিবির প্রতি মাসে একটা রিপোর্ট রাখায় এবং রিপোর্ট রাখার মাধ্যমে কীভাবে আসলে অ্যাকাউন্টেবিলিটি চর্চা করতে হয় সেই জীবনে সে শেখায়। তো আমরা আমাদের ব্যক্তি জীবনে অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি করতে করতে অভ্যস্ত। তাই আমরা মনে করি যে আসলে আমাদের দ্বারা ট্রান্সপারেন্সির বিষয়ে আমাদের প্রতি কোনো সন্দেহ রাখার অবকাশ নেই, এবং আমরা চাই যে এই যে প্রকল্পগুলো হবে শুধুমাত্র আমরা জড়াই বা না জড়াই, প্রশাসনকে আমরা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করব যে প্রশাসন যেন তার সকল প্রকল্পের একদম মূল হিসাবটা একটা ড্রাফট অ্যাট এ গ্লান্সে সবার সামনে উপস্থাপন করে এবং সেটা পাবলিশ করে। আপনি উন্নত কান্ট্রিগুলো দেখবেন সব বিষয়ে সবাই জানে। একটা স্টুডেন্ট সে জানে যে তার আসলে তার ক্লাসরুমটায় কত খরচ হয়েছে, তার ফ্যাকাল্টি বিল্ডিংয়ে কত টাকা খরচ হয়েছে, তার ফ্যাকাল্টি বিল্ডিংয়ের লিফটটা কত দামি। তো সে যখন জানবে যে তার শিক্ষকরা তার কাছে টাকা আত্মসাৎ করতেছে না বা প্রকল্প থেকে টাকা সরাচ্ছে না, তখন তার প্রতি সম্মান তৈরি হবে। এবং আমরা যেরকম ব্যক্তি জীবনে ট্রান্সপারেন্সি চর্চা করি, আমরা চাই ক্যাম্পাস এবং শিক্ষার্থীরা যদি তাদের রায় আমাদের পক্ষে দেয়, আমরা 100% ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি রক্ষা করব। পাশাপাশি প্রশাসন যাতে তাদের সকল খরচের একটি হিসাব শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করে সেই চেষ্টা আমরা করব। কারণ এখন আমরা যারা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এরাই তো সামনে গিয়ে দেশ চালাবে। তো তারা যদি বিশ্ববিদ্যালয় থেকে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটির শিক্ষাটা না পায়, তাহলে আসলে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি পাবো না। তো যদি আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে ট্রান্সপারেন্সি চালু করতে হয়, তাহলে সেই চর্চাটা মনে হয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করা দরকার, এবং আমরা সেই বিষয়ে আশাবাদী যে আমরা সেই বিষয়টা পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনি যদি এজিএস নির্বাচিত হন, আপনি কি করতে চান ব্যক্তিগত? জি, সবারই একটি ইস্তেহার থাকে। তো আসলে আমরা এমন কোনো ইস্তেহার দিতে চাই না যে আসলে আকাশ কুসুম কল্পনা হবে। কারণ একটা ডাকসু নির্বাচন 1 বছরের জন্য হয়। 1 বছর মেয়াদকালে আমি যদি বলি যে আমি জাহাঙ্গীরনগরে 10টা বিল্ডিং করে ফেলবো, এই ক্ষমতা কিন্তু ডাকসু আমাকে দেয় নেই। এবং আলটিমেটলি একজন ডাকসুর প্রার্থীর ক্ষমতা কতটুকু সেটা প্রশাসন আমাদের কাছে রিফিল করে নেয় যে আসলে হ্যাঁ, একজন ডাকসুর এজিএসের এই ক্ষমতা। তো আমার কাছে মনে হয় আমাদের ক্যাম্পাসে অনেক সম্ভাবনা আছে। সবাই সংকটের কথা বলে, আমি সম্ভাবনার কথা বলতে চাই। কিন্তু সম্ভাবনার পাশাপাশি একটা সমস্যাও রয়েছে। যে সমস্যা হলো ব্যবস্থাপনার সমস্যা। আপনি দেখবেন আমাদের হলের ক্যান্টিনে আমরা 4 লাখ টাকা করে ভর্তুকি পাই, কিন্তু আমরা 30 টাকাতে খাবারটা খাই। আমার কাছে মনে হয় পৃথিবীর সবথেকে জঘন্য খাবার মনে হয় আমাদের ক্যান্টিনে পাওয়া যায়, এবং আমাদের স্টুডেন্টরা সেই বিষয়গুলো সাথে রেগুলার অভ্যস্ত। কিন্তু এই 4 লাখ টাকা কিন্তু আমরা ইউটিলাইজ করতে পারছি না। কিন্তু আমরা ঠিকই কিন্তু আমাদের বাইরের দোকানগুলোতে খেয়ে 60 টাকা 70 টাকায় বেশ ভালো খাবার খাচ্ছি। তো যেহেতু 4 লাখ টাকা আমাদের ভর্তুকি আছে, আমাদের কিন্তু সেই 60 টাকা 70 টাকার খাবারটাই 30 টাকায় খাওয়া দরকার বা খাওয়া উচিত বা পাওয়া উচিত, কিন্তু আমরা কিন্তু সেটা পাচ্ছি না। কিন্তু এখানে সবথেকে বড় সমস্যা হলো ম্যানেজমেন্ট বা সিস্টেমে। তো আমি আসলে আমাদের সিস্টেমটাকে চেঞ্জ করতে চাই। সিস্টেমটা যদি চেঞ্জ হয়, তাহলে আপনি সব সমস্যার সমাধান করা যাবে। আপনি আসলে সমস্যা সমাধান করতে যদি সেই সিস্টেম চেঞ্জ করতে না পারেন, তাহলে আসলে কখনো সমস্যার সমাধান হবে না, বরং সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমরা চাই আসলে সিস্টেমটাকে চেঞ্জ করতে, সিস্টেমটাকে চেঞ্জ করার মাধ্যমে একটি পজিটিভ ইমপ্রেশন নিয়ে আসতে, এবং যখন সিস্টেম চেঞ্জ হবে তারপরে যে টুকটাক ত্রুটিগুলো থাকবে সেখানে আমরা কাজ করব। পাশাপাশি আমরা আমাদের ইস্তেহারে অনেকগুলো বিষয় উল্লেখ করেছি, যেমন জাহাঙ্গীরনগরের প্রাণ প্রকৃতি নিয়ে আমরা কাজ করতে চাই। জাহাঙ্গীরনগরের খুব সুন্দর একটা ইকো ডাইভার্সিটি আছে, যাতে কোনো অবকাঠামো নির্মাণ যেন ইকো ডাইভার্সিটি নষ্ট না করে, এটা আমরা চেষ্টা করব। জাহাঙ্গীরনগরের অনেক সুন্দর সুন্দর কতগুলো লেক আছে, কিন্তু আসলে সংরক্ষণের অভাবে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
তো আমরা চাই যে এই লেকগুলো যেন খুব ভালোভাবে সংরক্ষণ করা হয়। যদি আমরা বিশেষজ্ঞ না, আমরা চাই এখান থেকে বিশেষজ্ঞদের মানে পরামর্শ নিয়ে এগুলো হ্যাঁ করতে চাই আর কি। আর পাশাপাশি আরেকটু বলতে চাই যে আমাদের অতিথি পাখির একটা বিশাল অভয়ারণ্য ছিল আমাদের ক্যাম্পাস, এটা আসলে দিন দিন কমে যাচ্ছে, করোনা পরবর্তী সময় আশঙ্কাজনক হারে কমছে। তো আমরা এটি নিয়ে কাজ করতে চাই। আপনারা যদি নির্বাচিত হন নিশ্চয়ই শিবির এখানে ক্ষমতা পেয়ে যাবে, অনেক প্রভাবশালী হবে, তখন আপনারা হল দখল করবেন কিনা? জি, আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে হল দখলের টার্মটা আসলে যায় না, কারণ আপনারা জানেন যে প্রত্যেক শিক্ষার্থীদের থাকার জন্য হল রয়েছে এবং প্রত্যেক শিক্ষার্থীদের নিজের নিজের সিটে আছে। যেমন আমার নিজের একটা সিট আছে, তো আমার তো দরকার নাই যে আমি কি আর একজনের সিটে উঠবো, কারণ আমার তো একার থাকতে 10টা সিট দরকার না, আমার থাকতে আমার একটা সিটই দরকার। এবং জাহাঙ্গীরনগর যেহেতু আবাসিক একটা বিশ্ববিদ্যালয়, তাই আসলে হল দখলের টার্মটা জাহাঙ্গীরনগরের সাথে অ্যাপ্রোপ্রিয়েট না, এটা আমরা অন্য বিশ্ববিদ্যালয়ে শুনেছি। কিন্তু জাহাঙ্গীরনগর আসলে হল দখলের রাজনীতি শিক্ষার্থীরা চায় না। বলতে নিয়ন্ত্রণ করাটা, যেটা হচ্ছে যে রাজনৈতিক নিয়ন্ত্রণ নেওয়া। জি, আপনি দেখবেন যে ইসলামী ছাত্র শিবির তার হল কমিটি ঘোষণা করেনি। ইসলামী ছাত্র শিবির এত দুর্বল সংগঠন না, সে চাইলে তো হল কমিটি ঘোষণা করতে পারে না। কিন্তু যেহেতু আমাদের ক্যাম্পাসে শিক্ষার্থীরা হলে রাজনীতি চাচ্ছে না, এজন্য তাদের চাহিদার প্রতি আমরা সম্মান জানাই, তাদের মতামতের প্রতি আমরা সম্মান জানাই, এই জন্য আমরা হল কমিটিগুলো দিচ্ছি না। আর আমরা যদি হল কমিটি না দিই তাহলে হল নিয়ন্ত্রণ করার কোনো প্রশ্নই আসে না। আমরা চাই শিক্ষার্থীদের জন্য কাজ করতে, এবং সে কাজটা হবে সামগ্রিক। ঠিক আছে, যদি শিক্ষার্থীরা কখনো চায় যে তারা হলে সুস্থ রাজনৈতিক চর্চা চায়, তখন আমরা ভেবে দেখব বিষয়টা। তবে সেটা কখনো নিয়ন্ত্রণ নেওয়ার জন্য হবে না, বরং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্যই হবে। সবশেষ ভোটের পরিস্থিতি কেমন দেখছেন? আচরণবিধিগুলো কেমন মানা হচ্ছে? আসলে জাহাঙ্গীরনগরে সবাই একটি সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। আমরা একটা আবাসিক ক্যাম্পাস, এটাই আমাদের বাড়ি, কারণ আমরা বছরের মতো 2-3 বার বাড়িতে যাওয়ার সুযোগ পাই, বাকি সারাটা বছর আমরা এখানে থাকি। এখানে যারা প্রার্থী হয়েছেন সবাই আমাদের খুবই কাছের, সে হোক ছাত্র শিবির, হোক ছাত্রদল, হোক বাকশাস, হোক স্বতন্ত্র, সবাই আমাদের খুবই কাছের। আমরা সবাই একসাথে একটি সাম্প্রতিক বন্ধনে আবদ্ধ। এবং আপনারা দেখে থাকবেন ডাকসু এবং রাকসু কেন্দ্র করে যে ধরনের বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে, জাহাঙ্গীরনগরে কিন্তু এ ধরনের কোনো ঘটনার প্রমাণ এখনও পাওয়া যায়নি। তো আমরা নির্বাচন নিয়ে আশাবাদী। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিবেশ রয়েছে। শেষ পর্যন্ত এই পরিবেশটা ধরে রাখতে পারলে আমরা 11ই সেপ্টেম্বর ইনশাল্লাহ দেশবাসীকে একটা সুন্দর নির্বাচন উপহার দিয়ে আগামী দিনের নেতৃত্ব নির্বাচন করতে পারবো বলে মনে করি। আপনার প্যানেলের বাইরে অন্যরা সবাই জিতলো, আপনি শুধু জিতলেন, বা আপনারা পুরো প্যানেলে জিতলেন, একজন প্রার্থী বাইরে থেকে আসলো, তার সাথে আপনারা কতটুকু আসলে বন্ধুত্ব সুলভভাবে কাজ করবেন? ধন্যবাদ। আপনি দেখবেন যে আমরা আমাদের প্যানেলটা কীভাবে তৈরি করেছি। আমাদের প্যানেলে কিন্তু সবাই ছাত্র শিবিরের লোকজন না, সবাই কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে, সামাজিক সংগঠন নেতৃবৃন্দ রয়েছে, নারীরাও রয়েছে। আমরা কিন্তু সবাই একসাথে একটা গ্রুপ হয়ে কাজ করছি। যদি আমরা নিজেদের প্যানেলের মধ্যে চর্চাটা করতে পারি, ডাকসু তো অনেক বড় ইউনিভার্সাল একটা জায়গা, অবশ্যই আমরা সেই চর্চাটা করতে পারবো, আমরা কনফিডেন্ট। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম জাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের এজিএস পদপ্রার্থী ফেরদৌস আল হাসানের সঙ্গে। দর্শক, পরবর্তী পর্বে আমরা অন্য কাউকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন বাংলা ভিশনের সঙ্গে।